আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরুতেই ইরান যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ষষ্ঠ দিনে ইরানের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 1230 জনে। রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইরানও তেল আবিব ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। উপসাগরে একটি মার্কিন তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিতকরণ প্রস্তাব আটকে দিয়েছে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রায় এক সপ্তাহের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে। বৃহস্পতিবারও রাজধানী তেহরান, কুর্দি শহর সানন্দজ, সাকেজ, কারাজ এবং বুকান সহ ইরানের বেশ কয়েকটি শহরে ব্যাপক হামলা চালানো হয়। বিশেষ করে মিসাইল ও ড্রোন লঞ্চপ্যাড সহ দেশটির সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি জানিয়েছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা বেড়ে 1200 ছাড়িয়েছে। এছাড়াও আহত মানুষের সংখ্যা 6000-এর বেশি বলে জানায় দেশটির গণমাধ্যম। এর মধ্যে অন্তত 300 শিশু কিশোর হাসপাতালে ভর্তি রয়েছে। হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। বৃহস্পতিবার সকাল থেকেই ইসরায়েল ও ইরানের আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অন্তত 20টি সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। আইআরজিসি দাবি করে উত্তর উপসাগরে একটি মার্কিন তেল ট্যাঙ্কারে আঘাত করেছে তাদের নৌবাহিনী। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে আইআরজিসির সঙ্গে পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ইরাকের বিচ্ছিন্নতাবাদী কুর্দি গোষ্ঠীর বিরুদ্ধেও জোরালো আক্রমণ চালিয়েছে তারা। এরই মধ্যে কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংসের দাবি করেছে বাহরাইন। কাতার ও সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। তবে আবুধাবিতে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন ভেঙে 6 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তেহরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন তাদের ভূখণ্ডে আঘাত হেনেছে। এর প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে আজারবাইজান। সাইবার নিরাপত্তা বিষয়ক নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে গত 120 ঘন্টা ধরে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। জনগণকে তাদের পানি ও বিদ্যুৎ ব্যবহারের বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদী। এদিকে ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান সীমিত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে মার্কিন সিনেট। কংগ্রেসে ডেমোক্র্যাটরা ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা সীমিত করতে চাইলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে তা সম্ভব হয়নি। এর মাধ্যমে এখন আগের মতোই সামরিক সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন ট্রাম্প। সামিউল শিহাব, আরটিভি। চলমান সংঘাতে অঞ্চল জুড়ে সতর্কতা বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো। নিরাপত্তা জোরদারে নতুন করে সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ব্রিটিশ নাগরিক ও মিত্রদের সুরক্ষায় কাতারে আরও 4টি অতিরিক্ত টাইফুন যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে। পাশাপাশি ড্রোন প্রতিরোধী ক্ষমতাসম্পন্ন হেলিকপ্টার পাঠানো হচ্ছে সাইপ্রাসে। একই সঙ্গে ভূমধ্যসাগরে মোতায়েন করা হচ্ছে ব্রিটিশ নৌবাহিনীর রণতরী HMS ড্রাগন D-35। একই পরিস্থিতিতে জরুরি ব্যবস্থা হিসেবে সামরিক সম্পদ মোতায়েনের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। এর অংশ হিসেবে ইতোমধ্যে ওই অঞ্চলে 6টি দল পাঠানো হয়েছে এবং অন্তত 2টি সামরিক বিমান মোতায়েন করা হয়েছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পাড়ি দিয়ে অবশেষে দেশে ফিরলেন ইরান ইসরায়েল সংঘাতে আবুধাবিতে আটকে পড়া 378 বাংলাদেশি। ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা অনিশ্চয়তায় পড়া মানুষগুলো পরিবারের কাছে ফেরায় বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। এ সময় মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। ইরানের সাথে ইসরায়েল আমেরিকার হামলা পাল্টা হামলায় বন্ধ আকাশপথ, চলছে না কোনো বিমান। এ অবস্থায় অনিশ্চয়তায় পড়েন আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফিরতে চাওয়া প্রবাসী বাংলাদেশিরা। সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এই মাও। অবশেষে ছেলেকে কাছে পেয়ে আপ্লুত তিনি। এখন এই কান্নার উপরে আছে, যতক্ষণ ধরে বাসায় না নিয়ে যাবো ততক্ষণ শান্তি নেই। আসতে শুরু ভয় লাগছে,
কারণ এই সময়টা আপনার আকাশে চলাচল বহুত রিস্ক। এমন পরিস্থিতি আরব আমিরাত থেকে আসা বিমানের অন্য যাত্রীর স্বজনদেরও। কেউ কেউ ফুল নিয়ে দীর্ঘ অপেক্ষার পর উদ্বেগ কাটিয়ে জড়িয়ে ধরেন প্রিয়জনকে। নানা অনিশ্চয়তার পর দেশের মাটিতে ফিরে স্বস্তি প্রকাশ করেন তারা। গত পরশুদিন টিকিট কাটছি, আসতে আসছি। অবশ্যই মানে অনেক খারাপ লাগতো। মনে হয় না যে আমরা আবার কোন সময় দেশে আসবো বা মানে পরিবারের সাথে দেখা সাথে হবে এরকম। তবে দুবাই সহ আরব আমিরাতের অন্যান্য অঞ্চলে যুদ্ধের পরিস্থিতি অনেকটাই কেটে গেছে বলে দাবিও কারো কারো। সাউন্ড পাচ্ছি, বাট এটা হলো ইন্টারসেপ্ট করছে, যে ড্রোনগুলো আসতেছে, ওই যে ইন্টারসেপ্ট হচ্ছে ওগুলো সাউন্ড আমরা পাচ্ছি। ইট মিনস ইটস নেভার কাম টু ডাউন। দেশের মানুষ হিসাবে আমাদের জন্য অনেক সেফটি আছে, ওরা অনেক সেফটি করতেছে আমাদের জন্য। এখন যাদের আসার ইচ্ছুক ওদেরকে পর্যায়ক্রমে ফ্লাইট দিতেছে, যারা আসতে চায় না ওদেরকে টাকা ফেরত রিটার্ন দিতেছে, টিকিটের টাকা। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে 28 জন ক্রু সহ আটকে পড়া 378 বাংলাদেশি নিয়ে দেশে ফিরে। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আরও একটি বিশেষ ফ্লাইট বিকেল 5:15টায় দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 20 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী 18 মার্চ থেকে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। এতে সবে কদর সহ ঈদ উল ফিতরে টানা 7 দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক বসে বৃহস্পতিবার সকাল 10টায়। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 2 ঘন্টার বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। উনি যেটা করেছেন, প্রথম কাজ হলো যে লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন। বলেছে কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। যেগুলো যেমন বাথরুমের লাইট জ্বালানো থাকে এগুলো থাকবে না। করিডোরে এনার্জি সেভিং বাল্ব লাগাতে বলেছেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ছুটি 1 দিন বাড়িয়ে 6 দিন করেছে সরকার। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 7 দিন, একটানা 7 দিন ছুটি থাকছে। নাসিমুল গনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 20 ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। 12 মার্চ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। যেটা রাষ্ট্রপতির ভাষণ হবে, সেই ভাষণের খসড়া নিয়ে আলোচনা হয়েছে সংসদে যেটা প্লেস করা হবে। মানে অ্যাকচুয়ালি এটা হলো একটা বার্ষিক রিপোর্ট মতো আকারে যায়। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে মন্ত্রণালয় প্রস্তুতি সভা শেষে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দেন সড়ক মন্ত্রী। নির্ধারণ করে আছে, সেই নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি ও বিরোধী দল জামাত। বৈঠকের পর শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সরকারের নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। আর জামায়াত নেতা আবু তাহের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে তার দল। রুদ্র রফিকের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বাংলাদেশ সফরের শেষ দিনে তার সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি ও বিরোধী দল জামাতের প্রতিনিধিরা। সকাল 10টার দিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাসায় পল কাপুরের সঙ্গে জামাত ইসলামের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করেন। পরে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন আবু তাহের। কিছুদিন আগে সরকারের সাথে যে একটা চুক্তি হয়েছে এখানে করার জন্য, সেভাবে বলেছে, আমরা ডিটেলস এটাকে স্টাডি করব, করে যদি যেগুলো পজিটিভ আছে সেটার সাথে আমরা একমত হবো, আর যদি কিছু নেগেটিভ থাকে তাহলে সেটার ব্যাপারে আমরা অবশ্যই অপোজ করব।
পার্লামেন্টে। বেলা 11টার দিকে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাব্যাপী চলে বৈঠক। পরে মঈন খান গণমাধ্যম কর্মীদের জানান, দুই দেশের সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের নীতিমালাগুলো কি, আমাদের ভবিষ্যৎ যে কর্মপন্থা সেগুলো কি, এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্যই এদেশে এসেছে। অন্যদিকে দুপুরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পল কাপুর। এ সময় সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন পল কাপুর। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। রুদ্র রফিক, RTV, ঢাকা। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নিয়ে চলছে নাটকীয়তা। প্রতিশ্রুতি অনুযায়ী জামাতকে পদটি নিতে প্রস্তাব দিয়েছে বিএনপি, তবে গো ধরেছে জামায়াত, জুড়ে দিয়েছে শর্ত। বিশেষজ্ঞরা বলছেন, বিএনপির এই প্রস্তাব ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। জবাবদিহিমূলক সংসদের জন্য জামায়াতের তা গ্রহণ করা উচিত বলেও মত তাদের। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ফ্যাসিবাদের পতনের পর দীর্ঘদিন ফাঁকা সংসদ, প্রায় 2 বছর পর প্রাণ ফিরছে জাতীয় সংসদে। আগামী 12 মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুরু হতে যাওয়া এ সংসদে কে হচ্ছেন স্পিকার, এমন প্রশ্ন সামনে রেখে জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে সরকারি দল বিএনপি। জুলাই জাতীয় সনদের যে সমঝোতা আমরা করেছি যে দুটো ডেপুটি স্পিকার পদ সৃজন হবে, তার মধ্যে একটা ডেপুটি স্পিকার পাবে। অবশ্য ওইভাবে বলা নাই, বলা আছে যে ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন বা নির্বাচিত হবেন। সেটা আমরা এখনই অফার করেছি। নির্বাচনের আগে থেকেই ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার কথা বলে আসছে বিএনপি। প্রথমবারের মতো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেয়ার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। এবার বিএনপি একটি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিজয়ী হওয়ার পরও তারা কিন্তু এক ধরনের উদারতার দেখাচ্ছেন, এবং এই যে পদটি দিতে চাইলেন যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, এটি হয়তো আগামী দিন আমরা দেখতে পারবো। সংসদে অনেক পরিবর্তন হবে এবং এই পরিবর্তনের সূচনা হতে পারে এই ডেপুটি স্পিকারের বিরোধী দল থেকে নিয়োগের মধ্য দিয়ে। তবে ভিন্ন কথা বলছে জামায়াত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বাইরে গিয়ে ডেপুটি স্পিকারের পদ নেবে কিনা তা নিয়ে দোলাচলে দলটি। সংসদে তো অনেক বড় বিষয়, জাস্ট একজন ডেপুটি স্পিকার নেওয়া না নেওয়ার বিষয়টা নয়। যেহেতু জুলাই জাতীয় সনদের বিষয়টা মীমাংসিত হচ্ছে না, এটা যদি এটার অংশ হয়ে থাকে তাইলে একটা ডিসিশন এক ধরনের হবে, আর যদি এটা এই যে তাদের ম্যানিফেস্টোর আলোকে হয়ে থাকে তাহলে ডিসিশনটা স্বাভাবিকভাবে ভিন্ন হবে। তখন আদৌ নেবেন কিনা এটা ওনারা তখন চিন্তা করবেন। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, জুলাই সনদে ডেপুটি স্পিকারের বাইরেও অনেক বিষয় রয়েছে আলোচনার জন্য। জবাবদিহিমূলক ও প্রাণবন্ত সংসদের জন্য বিএনপির এই ইতিবাচক প্রস্তাব জামায়াতের গ্রহণ করা উচিত বলেও মত তার। জুলাই সনদ ছাড়াও এটা ইমপ্লিমেন্ট করা যায়। এখন জুলাই সনদে আরও একটা বড় প্যাকেজ আছে, আরও অনেকগুলো বিষয় আছে, এবং জুলাই সনদের ব্যাপারটি এখন সংসদে উপস্থাপন করা হবে, ওটারও নিষ্পত্তি হবে, এবং আমি মনে করি আরও আলোচনা হবে জুলাই সনদের ব্যাপারে। এটি একটি দিক। বাট যেই প্রস্তাবটি এখন দেয়া হয়েছে, আমি মনে করি বিরোধী দলের জায়গা থেকে এই প্রস্তাবটি গ্রহণ করা উচিত। কারণ আমরা সকলেই চাই একটি জবাবদিহিতা প্রতিষ্ঠা হোক, সুশাসন প্রতিষ্ঠা হোক, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য মেলবন্ধন তৈরি হোক। দ্বিধায় থাকলেও শেষ অবধি জামায়াতে প্রস্তাব গ্রহণ করবে নাকি জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে সংসদে ঝড় তুলবে, সেটি এখন দেখার বিষয়। শামীম চৌধুরী, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় 9 এপ্রিল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন। রায়ে আসামিরা সর্বোচ্চ সাজা পাবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের। আর আসামি পক্ষের দাবি, অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। GM মাহমুদের রিপোর্ট।
2024-এর 16 জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এ হত্যাকাণ্ডে ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। এ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে 30 জনকে আসামি করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2A। দীর্ঘ 8 মাসের বিচারিক কার্যক্রম শেষে 9 এপ্রিল রায় ঘোষণার দিন ঠিক করে আদালত। রায়ে আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা প্রসিকিউশনের। সর্বমোট 30 জন আসামি ছিল। আসামিদের মধ্যে 6 জন অ্যারেস্টেড ছিল, বাকিরা পলাতক। এবং আমরা সর্বমোট 25 জনের সাক্ষ্য গ্রহণ করেছি। এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি বিধায় আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি। তবে আসামি পক্ষের দাবি, গুলিতে আবু সাইদের মৃত্যু হয়েছে প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন, তাই মক্কেলরা খালাস পাবেন বলে বিশ্বাস তাদের। এই মামলা একদিকে যেমন গুলির কারণে তার মৃত্যু হয়েছে এইটা প্রমাণ হয় না, অন্যদিকে এই মামলাটি এই আদালতের বা এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত মামলায় আসে কিনা সেটা সন্দেহ তৈরি করে। এছাড়া ট্রাইব্যুনাল 1A আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। আর ট্রাইব্যুনাল 2A হয় জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের এবং মাহবুবুল আলম হানিফের পৃথক 2টি মামলার সাক্ষ্য গ্রহণ। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। অর্থ সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করে বৃহস্পতিবার রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। এর আগে গত 25 ফেব্রুয়ারি আহসান এইচ মনসুরকে সরিয়ে মোহাম্মদ মুস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয় সরকার। নতুন এই গভর্নর নিয়োগকে শুটকির বাহাদার হিসেবে বিড়াল বসানো উল্লেখ করে শুনানির পর আদালতে এই নিয়োগ প্রক্রিয়া অবৈধ ঘোষণা করবে বলে প্রত্যাশা রিটকারীর আইনজীবীর। আগের গভর্নর সরকারের উচিত হবে দ্রুত কিভাবে তার মতো একটা লোক বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলো, সরকারের উচিত হবে ইমিডিয়েটলি তাকে এখান থেকে সরিয়ে যোগ্য, দক্ষ এবং অত্যন্ত অনেস্ট এবং জনগণের কাছে গ্রহণযোগ্য এই ধরনের একজন লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ করা। রাজধানীর ওয়ারির গোলাপবাগ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে 15 জনকে আটক করেছে ডিবি পুলিশ। ডিবি জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয়। ওয়ারি ডিভিশনের ডিসি ডিবি মোল্লা মোহাম্মদ শাহিন জানান, মাদক সংক্রান্ত তথ্যের ভিত্তিতে নিয়মিতভাবেই এই ধরনের অভিযান চলবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানী জুড়ে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর মার্কেট, শপিং মলগুলো। ক্রেতাদের পদচারণের মুখর বিপণী বিতানগুলো। নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে তুলনামূলক ভিড় থাকলেও পিছিয়ে নেই পুরুষরাও। ছোট বড় সবার চোখে মুখে ঈদের আনন্দ আর কেনাকাটার ব্যস্ততা। তবে পণ্যের দাম নিয়ে এবারও রয়েছে ক্রেতাদের চিরাচরিত অভিযোগ। সাদিয়া কানিজের রিপোর্ট। গাউসিয়া নিউ মার্কেট এলাকায় ক্রেতার উপচে পড়া ভিড় জানান দিচ্ছে বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে ঈদ উল ফিতর। আর ঈদ মানেই নতুন সাজ পোশাক আর প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তাই তো কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে ক্রেতা উপস্থিতি চোখে পড়ার মতো। দেশীয় ব্র্যান্ডের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি ডিজাইনের পোশাকের চাহিদা বেশি। এবার ক্রেতার পছন্দ ফার্সি, আফগানি, শর্ট গাউন, আগানুর প্যাটার্নের পোশাক। ফার্সি সালোয়ারের প্রতি একটু বেশি আগ্রহ ছিল, আর 3 পিস আগানুরের প্রতি ছিল, কিন্তু প্রাইস একটু বেশি। গরমকে অবশ্যই মাথায় রেখে জামা কাপড় কেনা হচ্ছে। আগের থেকে কালেকশন কম মনে হচ্ছে আর কি। আমার কাছে মনে হচ্ছে যে পুরনো কালেকশনগুলোই রয়ে গেছে। আমার মা বাবার সাথে এসেছি। বাহারি পোশাকের পসরা থেকে তরুণী থেকে শুরু করে সব বয়সীরা বেছে নিচ্ছেন নিজের পছন্দেরটা। নতুন নতুন জামা দেখা যায়, এখন পছন্দ হোক না হোক অনেক ধরনের ড্রেস দেখা যায়, ড্রেস সম্পর্কে আইডিয়া নেওয়া যায়। পাকিস্তানি যে শর্ট কামিজগুলো ওগুলা খুব ট্রেন্ডি চলতেছে। বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় বিক্রি কিছুটা বেড়েছে। প্রত্যাশা দিন গড়ালে আরও বাড়বে। তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মোটামুটি কাস্টমার উঠতেছে, আশা করি একটু বাজার ভালো যাবে। নিত্য নতুন ইন্ডিয়ান, পাকিস্তানি সব ধরনের ফ্যাশনই আমাদের এখানে আছে। দাম অনেক, কিন্তু এমনি ভালো সুন্দর।
ঈদে পুরুষের পছন্দের তালিকার শুরুতেই থাকে পাঞ্জাবি, তাই তো পাঞ্জাবির দোকানেও ক্রেতার ভিড়। নিজে কেনার পাশাপাশি প্রিয়জনের জন্যও কিনছেন অনেকে। কালেকশন ভালো আছে, তবে প্রাইস নিয়ে একটু সমস্যা আছে। ঈদের সময় মা বাচ্চাদের জন্য ফার্স্টে কিনতে পারলে এটা হচ্ছে অন্য ধরনের একটা অনুভূতি, মানে এটা মুখে বলা যায় না আসলে। কটনের ভিতরে অনেক বিভিন্ন ডিজাইন আছে, বাচ্চাদের বড়দের, বাবা ছেলে ম্যাচিং। শুধু পোশাক নয়, তার সঙ্গে মিলিয়ে ক্রেতারা কিনছেন পছন্দসই জুতা, অর্নামেন্টস আর কসমেটিক্সও। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত সরাসরি রেলপথ চালুর দাবি জানিয়ে ঢাকাস্থ কুমিল্লা যুব সমিতি প্রেস ক্লাবে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিলে এ দাবি জানান সংগঠনটির সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন রাজু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের সচিব ABM শাহজাহান ও বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা থেকে কুমিল্লায় যাতায়াত সহজ করতে সরাসরি রেলপথ চালু করা সময়ের দাবি। এতে যাত্রীদের ভোগান্তি কমবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে চলতি বছরে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন ব্যাট হাতে ফর্মহীনতার কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়া লিটন দাস। এছাড়া 1.5 বছর পর দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন। সবশেষ গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন নিয়মিত মুখ। উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক এবং শামীম পাটোয়ারি জায়গা হারিয়েছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী 11 মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের পরের 2 ম্যাচে যথাক্রমে 13 ও 15 মার্চ। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।